নমস্কার, আমি বানিদি আপনাদের সামনে উপস্থিত। আজকে একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা আশা করি আপনাদের ভালো লাগবে। সেটা হচ্ছে জ্যোতিষ। দেখুন, জ্যোতিষ কথাটা আমরা কিন্তু এখন এত শুনছি, এত করছি, বা এটাকে নিয়ে আমরা এত নাড়াচাড়া করছি, কে ভালো কে খারাপ আমরা কিন্তু বলতে পারবো না, বা কে প্রেডিকশন ঠিক করছে না করছে সেটা নিয়ে আমি আজকে যাচ্ছি না। আমি মূলত যাচ্ছি জ্যোতিষ শব্দটার অর্থটা কি। জ্যোতিষ শব্দের অর্থ হচ্ছে জ্যোতি যুক্ত ঈশ্বর। তাহলে ঈশ্বরের যে জ্যোতি আমাদের ওপর পড়ছে তার নামই হচ্ছে জ্যোতিষ। তাহলে ঈশ্বরের আশীর্বাদ, একটা শিশু যখন ভূমিষ্ঠ হয় তার উপর ঈশ্বরের আশীর্বাদ থাকে বলেই সে ভূমিষ্ঠ হয়, এবং যে মুহূর্তটার মধ্যে সেই শিশু ভূমিষ্ঠ হচ্ছে সেই সময়টা একটা তাৎক্ষণিক গুরুত্বপূর্ণ ব্যাপার, এবং সেই সময়টাকে ধরে আমরা কিন্তু বিবেচনা করে থাকি বা ক্যালকুলেশন করে থাকি বা গণনা করে থাকি সেই শিশুটার কোন কোন গ্রহের অধীনে পড়লো, কোন নক্ষত্রের অধীনে পড়লো, বা কোনটা তার ভালো দিক কোনটা তার খারাপ দিক সব কিছু। কিন্তু সেইখানে কিন্তু সেই মুহূর্তে আমরা কিন্তু শুধুমাত্র আমরা রাশি এবং আমরা নক্ষত্রটাকে খালি দেখে থাকি সেই মুহূর্তটাতে। তারপরে যেটা হয়, আপনারা দেখেছেন একটা স্ত্রী আচার থাকে, 8 দিনের দিন আমাদের কিন্তু একটা বলা হয় যে বিধাতার লিখে দিয়ে যান, এবং সামনে প্রদীপ জ্বালানো থাকে সারা রাত্রি। বলা হয় যে ওই দিন ঈশ্বর আসেন, ভাগ্যে কপালে সব কিছু লিখে দিয়ে যান। অ্যাকচুয়ালি সেটা পেছনেও লজিক আছে। 8 দিনের দিন যেটা কি হয়, 8 দিন না গেলে একটা শিশুর 7টা চক্র তৈরি হয় না। আমাদের শরীরে যে 7টা চক্র রয়েছে, যেটা নিয়ে আমরা রেকি রেতে এত কথা বলি, এই চক্রটা তৈরি হয়, এবং চক্রটা যখনই তৈরি হয়ে যায় তখনই আসে বিধাতা বা ইউনিভার্স আমাদের ভাগ্য লিখন শুরু করে দেন, এবং গ্রহগুলো বা কোন গ্রহের আন্ডারে পড়েছে, এবং গ্রহগুলো কত অক্ষাংশে আছে, এবং নক্ষত্রগুলো কী অবস্থায় আছে, সবটাই কিন্তু তিনি ঠিক করে যান, এবং তার হিসাব নিকেশ সেদিন সে কিন্তু করে যান। তারপরে আমরা সেই দিনের গ্রহ নক্ষত্রটাকে অবস্থান দেখে আমরা বিচার করতে থাকি যে সে শিশুটি ভবিষ্যতে কি হবে। কিন্তু পৃথিবী তো ঘুরছে, এবং তার সঙ্গে সঙ্গে গ্রহের কক্ষপথও ঘুরছে, সমস্ত কিছুই ঘুরছে, কাজেই সব কিছুই পাল্টাতে থাকছে, এবং বয়সের সঙ্গে সঙ্গে সে 5 বছর বয়সে একরকম থাকবে, 8 বছর বয়সে একরকম থাকবে, 11 বছর বয়সে একরকম থাকবে। আমরা বিভিন্নভাবে এইভাবে চেঞ্জ হতে থাকে, এবং আমরা দেখতে থাকি যে তার পরিবর্তনগুলো কীরকমভাবে হয়েছে। কিন্তু বেসিক কতগুলো স্বভাব নিয়ে আমরা কিন্তু সেই জন্ম মুহূর্তটাতে জন্মালাম, সেই সময় যে নক্ষত্রের আন্ডারে জন্মালাম, এবং যে গ্রহের আন্ডারে জন্মালাম, বা যে তিথিটাতে জন্মালাম, তার তো কিছু স্বভাব থাকবে। সেই স্বভাবগুলো যাবে কোথায়? আমরা সেই স্বভাবগুলো নিয়ে দেখব, বিচার করব যে তার স্বভাবটা কীরকম হতে পারে। ধরে নিন একটা মানুষ জন্মালো অশ্বিনী নক্ষত্রে, এবং মঙ্গল তার মেষ রাশিতে, এবং মেষ রাশির অধিপতিকে না মঙ্গল। তাহলে সেই বাচ্চাটি যখন জন্মালো, সেই বাচ্চাটি, আমি কোনো জটিলতায় যাচ্ছি না, আমি বলেছি যে রেকির পাঠশালাতে আমি যেমন সহজভাবে বুঝিয়েছি, আজ থেকে শুরু করছি জ্যোতিষের পাঠশালা। জ্যোতিষ জিনিসটাকে যদি আমরা সহজভাবে বোঝাতে পারি না, তাহলে আপনাদের খুব ইন্টারেস্টিং লাগবে, এবং জিনিসটা বুঝতে পারবেন যে কেন হচ্ছে। তা সব কিছুর পেছনে কিন্তু লজিক আছে। তা এটার জন্যই বললাম যে সেদিন ছিল, যে বাচ্চাটি জন্মালো সেদিন ছিল মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, এবং সেখানে আমরা অশ্বিনী নক্ষত্র দেখে নিলাম। কিন্তু অশ্বিনী নক্ষত্রের মধ্যে আবার সে কত ডিগ্রিতে রয়েছে সেইগুলো কিন্তু একটু ক্যালকুলেশন। আজকে অ্যাপের যুগ হয়ে যাওয়ার জন্য, অ্যাপ কালচারটা হয়ে যাওয়ার জন্য আমরা মোবাইল খুললাম বা কম্পিউটার খুললাম, খুলে দেখে নিলাম, কিন্তু নিজেরা বিচার করি না। কিন্তু আমি
যে গুরুর আন্ডারে শিখেছি বা শিখছি, এখনো আমি বলবো এখনো আমি শিশু, তা সেখান থেকে তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি অ্যাপের সাহায্যে নয়, নিজে ক্যালকুলেশন করো, তার জন্য শিক্ষা দরকার। শিক্ষা না হলে পরে তুমি যদি অঙ্ক না জানো, তুমি যদি পড়াশোনা না জানো, তাহলে এই ক্যালকুলেশন কিন্তু তুমি করতে পারবে না। তাহলে ল্যাপটপ নিয়ে বসে ফটাফট বাটন টিপবে আর দেখবে, আর দেখে বলে অন্যের সাহায্য নিতে হবে। কিন্তু আমরা অন্যের সাহায্য নেব না, নিজের সাহায্যে নিজে করব। তা সেখানে দেখা যাচ্ছে যে একটি বাচ্চা যখন মেষ রাশির জাতক হলো, তখন তার দেখা গেল যে মঙ্গল তার অধিপতি। অধিপতি মানে মঙ্গল গ্রহের রাশি তার মেষ হলো, কিন্তু মঙ্গল গ্রহের অধিপতি হওয়ার জন্য তার কতগুলো ক্যারেক্টার নিয়ে সে জন্মাচ্ছে সেই ক্যারেক্টারগুলো নিয়ে। এবং সেই ক্যারেক্টারগুলো কি না, সে খুব সাহসী হয় এবং স্পষ্ট বক্তা হয়, নির্ভীক হয়, এবং তার ভেতরে তাকে যদি একটা কথা বলা যায় সে কিন্তু দুটো কথা উত্তর দিয়ে দেবে। এবং ইনস্ট্যান্ট বুদ্ধি তার মধ্যে কিন্তু থাকে, ইনস্ট্যান্ট বুদ্ধি। কিন্তু মঙ্গলের জাতক বলে তার মধ্যে রাগটাও ভীষণভাবে থাকে, সে খুব মুডি হয়। দেখবেন একটা বাচ্চা জন্মানোর পরে খুব চিৎকার করে, এবং খাবার যদি টাইমে আপনি না দিয়েছেন এমন মানে চিৎকার করে বাড়ি মাথায় করে নেবে। আবার একটা বাচ্চা যে খুব শান্তভাবে থাকবে অল্পকাল, তা সেখানে দেখা যাচ্ছে যে এক্ষেত্রে রাশির খেলা, এবং দেখা যাচ্ছে যে চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে এইগুলো কিন্তু প্রথম থেকেই বোঝা যায় যে এই তফাৎগুলো আমাদের মধ্যে আসছে। এবং তাকে যদি সত্যিকারে ছোট থেকে পরিচালনা ঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু সে একদিন খুব ভালো মনের মানুষ হয়, এবং সে কিন্তু সবাইকে দিয়ে খেতে শেখে, এবং সবাইকে ডিস্ট্রিবিউট করতে ভালোবাসে, এবং তার ভিতরে হিংসা জিনিসটা থাকে না। রাগ থাকতে পারে, কিন্তু তার রাগটা বেশিক্ষণ সে পুষে রাখতে পারে না। রাগটা কিছুক্ষণের জন্য থাকে, এবং রাগ যখন হয় সে চণ্ডালের মতো রেগে যায়। সেই জায়গাটাকে আমরা ভবিষ্যতে একটা 18 বছরের পর তখন আমরা সেই মঙ্গলটার প্রতিকার করতে পারি। এবং মঙ্গলের সঙ্গে তখন দেখতে হবে, একদম শৈশবে নয়, যখন সে একটু বড় হলো, ম্যাচিওর হলো, তখন আমরা দেখব যে তার মঙ্গলের সঙ্গে আর কেউ, গ্রহের তো পরিবর্তন হচ্ছে, এবং সেই সময় মঙ্গলের সঙ্গে আর কেউ বসে আছে কিনা, সেইগুলো দেখার একটা আমাদের ব্যাপার থাকে। এবং সেইগুলো তখন আবার আমরা হিসাব নিকাশ করব, এবং সেখানে নক্ষত্র কে নক্ষত্র, কোন কোন নক্ষত্রের ঘর দিয়ে নক্ষত্র পার করছি আমরা, সেগুলো সমস্ত বিচার বিবেচনা করে তখন দেখতে হয় যে সে মাঙ্গলিক কিনা। এবং আমরা মাঙ্গলিক করে কেউ চেঁচাই, কিন্তু মাঙ্গলিক কতটা, মাঙ্গলিক হলেই যে সে দোষস্থ হয়ে গেল, খারাপ হয়ে গেল, তা তো নয়। আমাকে দেখতে হবে মাঙ্গলিক তার কত অংশটা মাঙ্গলিক হয়েছে। মাঙ্গলিক হলে আমরা বিয়ের ক্ষেত্রে না বাবা, মাঙ্গলিক ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না, বা মাঙ্গলিক মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া, কেন? একটা ছেলেও মাঙ্গলিক হতে পারে, একটা মেয়েও মাঙ্গলিক হতে পারে। মেষ রাশির বিয়েতে দেখা যায় যে বেশিরভাগই তারা মাঙ্গলিক হয়। হোক, কত পার্সেন্ট পেয়েছে সেটা ক্যালকুলেশন করতে হবে। সেই ক্যালকুলেশনটা করার পর তাকে যদি একটা ছোট্ট নিয়ম আমরা বলে থাকি, সেগুলো যদি আমরা একটুখানি নিয়মগুলো মানি, তাহলে কিন্তু খুব সুন্দর আমরা সেই এটার দোষটাকে কাটিয়ে দিতে পারি। বা তার রাগটা কমানোর জন্য আমি টিপস দিয়েছিলাম যে মঙ্গলের ঘরে যারা মঙ্গলের অধিপতি, বা যাদের মঙ্গলটা খুব স্ট্রং, বা তার সঙ্গে শনিও ঢুকে গেছে, তাহলে কি করবেন? আপনি একটা প্রতি শনিবার যদি মনে হয় কোনো শনি মন্দিরে গিয়ে আপনি একটা সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে দিয়ে আসবেন, বা সর্ষের তেলের প্রদীপ ওখানে জ্বলছে, ওখানে একটু সর্ষের তেল দান করে আসবেন। তাতে দেখবেন যে আপনার বাচ্চাটি শনির প্রকোপ থেকে ভালোভাবে, শনি সবসময় ভালো করে, শনি মানুষকে পিটিয়ে একদম লোহা পিটিয়ে সোনা তৈরি করে দেয়। কিন্তু মঙ্গলের জন্য আপনি যেটা করবেন, আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে, আপনি একটু চামেলির তেল আর একটু লাল চন্দন দিতে শুরু করুন না, দেখুন আপনার মাঙ্গলিকের দশাটা কেটে যাবে। এবং সেই ফেসটাকে যদি আপনি কাটিয়ে দিতে পারেন, তাহলে অনেক টাকা খরচা করার কোনো প্রয়োজন হয় না, বা আপনাকে বলবে এটা পড়ুন, ওটা পড়ুন, বা এই প্রতিকার করুন। যদি কোনো সময় দেখা যায় যে সে পূর্ণ মাঙ্গলিক, তখন তার কিন্তু আমরা তন্ত্রের মাধ্যমে প্রতিকার করে থাকি। কোনো গ্রহরত্ন দিয়ে মাঙ্গলিকের প্রতিকার হয় না। মাঙ্গলিকের প্রতিকার করতে গেলে তন্ত্রের মাধ্যমে প্রতিকার করতে হয়, এবং প্রতিকারটা করে নিয়ে
সেটা দেখতে হবে। ওই জন্য বললাম যে ভয় পাইয়ে দেওয়ার নীতি আমার নয়, আমি বোঝাই মানুষকে এবং সেই জায়গা থেকে সুন্দরভাবে বয়ে করা যায়। এবং মঙ্গলের মন্ত্র আছে, মঙ্গল গ্রহের প্রতিকারের জন্য আমরা মন্ত্র বলবো, ওম ক্রাং ক্রিং ক্রৌং ভৌমায় নমঃ, এই কথাটা বলবেন, ক্রাং ক্রিং ক্রৌং ভৌমায় নমঃ। এইটাতে কি হয় না, মঙ্গলের প্রতিকারটা আমরা সুন্দরভাবে মঙ্গল করে ছোটোর থেকে বাচ্চাকে শিখিয়ে দিন, বাচ্চা এইটা বলবেন 11 বার, তাহলে কি হবে, তার রাগটা কমবে। আরেকটা জিনিস বলে যাই, যদি কারোর বাড়িতে বাচ্চাকে দেখেন, বাচ্চা বড় ছেলে, মায়ের কাছে সব বাচ্চারাই বড় ছোট, তাই সেইখানে আমরা কি করতে পারি, যদি দেখেন যে কোনো বাড়িতে আপনার হাজবেন্ডের খুব রাগ, কথায় কথায় রেগে যায়, ছেলে খুব কথায় কথায় রেগে যায়, আপনাদের একটা ছোট্ট টিপস দিই, এইটা করে দেখবেন, এতে ভীষণ ভালো রেজাল্ট পাবেন এবং ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন। সেটা হচ্ছে চিল্ড জল, একদম ঠান্ডা জল একটু ফ্রিজে রেখে দেবেন, গঙ্গা জলও লাগবে না, জল শিবের মাথায় রোজ সকালে অর্পণ করুন। 1 সপ্তাহ আমি সময় নেব, আপনি দেখুন সেই মানুষটার রাগটা গলে পুরো জল হয়ে যাবে। আমি এরপর একটা জিনিস নিয়ে আলোচনা করব, শিব পুজোই হচ্ছে একমাত্র পুজো যাকে দিয়ে সব গ্রহগুলোকে আমরা শান্তি করতে পারি, নেক্সট ডেতে আমরা বলবো। কিন্তু আজকে এই যেটা টিপসগুলো আপনাদেরকে দিলাম, এগুলো করবেন এবং করে আমার ফোন নাম্বারটা আপনাদের কাছে যাচ্ছে, এবং যদি কোনো সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেন, আমি একটা হাত বাড়িয়ে রেখেছি, উল্টো দিকে আপনারা হাত বাড়ান, নিশ্চয়ই আপনাদেরকে সুস্থ রাখতে পারবো, ভালো রাখতে পারবো। বা যদি কেউ কোনো অসুবিধায় পড়েন, আমার ফোন নাম্বার রইল 24 ঘন্টা খোলা, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকে নমস্কার।